নমস্কার, শুরু করছি আজকের চতুর্থ স্তম্ভ। আমি ইন্দ্রাণী। ঘোষণা করেই বলা হয় এক সামাজিক সংগঠন, সমাজের জন্য চিন্তা করে, পথ দেখায় ইত্যাদি। হ্যাঁ, আরএসএস, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কথা বলছি। কিন্তু তাদের মাথায় যারা বসেন তারা অবিবাহিত, তাদের পরিবার, সন্তান প্রতিপালন, গারস্থ জীবনের সাধারণ অভিজ্ঞতাটুকুও নেই। এমনও নয় যে তারা কেবল ঈশ্বর, আত্মা বা পরমাত্মার কথা বলছেন। সেই সংগঠনের আপাতত কর্তা সরসংঘচালক মোহন ভাগবত জ্ঞান বিতরণ করেছেন। তিনি বলেছেন হিন্দু মহিলাদের অন্তত 3টি করে সন্তানের জন্ম দিতে হবে। অবশ্যই কথা বলার পরেই প্রশ্নটা আসা উচিত ছিল যে আপনার একটি সন্তানেরও জন্ম না দেওয়াকে কিভাবে দেখব? সে যাক, কারণ সেসব প্রশ্ন করার সাহস ইদানিং চতুর্থ স্তম্ভের নেই। কিন্তু কেন তিনি কথা বললেন? হঠাৎ ইচ্ছে হলো আর বলে দিলেন? না, তিনি এর কারণও ব্যাখ্যা করেছেন। আর অন্য সব বিচিত্র ব্যাখ্যা যার কোনো ভিত্তি থাকে না, এই ব্যাখ্যাও তার থেকে কিছু আলাদা নয়। তিনি জানিয়েছেন যে জনসংখ্যার বৃদ্ধি 2.1-এর তলাতে চলে গেলে সেই দেশ, সেই জাতি অবলুপ্তির পথে চলে যায়। তিনি মনে করছেন যে হিন্দু জাতির জনসংখ্যা বৃদ্ধি এমন এক অবস্থায় গেছে যা হিন্দু জাতির অবলুপ্তির কারণ হবে। তার অ্যাডভাইস 3টে করে বাচ্চার জন্ম দিতে হবে। আচ্ছা, তিনি এই যে 2.1% পপুলেশন গ্রোথের কথা বললেন, আসুন তার সারবত্তা নিয়ে কথা বলা যাক। পৃথিবীর সব থেকে সমৃদ্ধশালী দেশের অন্যতম হলো লুক্সেমবার্গ। মানুষ প্রতি আয়, পার ক্যাপিটা ইনকামের তালিকাতে তারা সব থেকে ওপরে। বছরে রোজগার $15,151। সেই লুক্সেমবার্গের পপুলেশন গ্রোথ হলো 1.7, এবং আজ নয়, দীর্ঘ 7-8 বছর তারা 1.9 থেকে 1.7-এর মধ্যেই আছে, বিলুপ্ত হয়ে যায়নি। মিশরের জনসংখ্যা বৃদ্ধির হার 1.59%, ইসরায়েল 1.43%, জাপান -0.41%, মালয়েশিয়া 1.01%, নেদারল্যান্ড 0.34%, নরওয়ে 0.79%, পাকিস্তান 1.91%, স্পেন 0.12%, সুইজারল্যান্ড 0.64%, ইউনাইটেড আরব এমিরেটস 0.58%, ইউকে 0.49%, আমেরিকা 0.68%। আর হিন্দু মুসলমান সব মিলিয়ে আমাদের গ্রোথ রেট গতবারের তুলনায় 0.80%। আর এই দুইয়ের ওপরে কাদের? আফগানিস্তান 2.2%, অ্যাঙ্গোলা 3.33%, বেনিন 3.29%, বুরুন্ডি 2.28%, চাঁদ 3.01%, কঙ্গো 2.33%, ইথিওপিয়া 2.42%। মানে আফ্রিকার প্রায় দুর্ভিক্ষের মধ্যে থাকা দেশগুলোর জনসংখ্যার বৃদ্ধির হার আগের বছরের তুলনায় এই জায়গাতে দাঁড়িয়ে আছে। ফিরছি আলোচনা একটা বিরতির পর, সঙ্গে থাকুন। তাহলে আমাদের এই সরসংঘচালক চাইছেনটা কি? এসব নিছক কথার কথা। আসল বক্তব্য সে একই আছে, মুসলমানদের জনসংখ্যা বেড়ে যাচ্ছে, এবং মজাটা হলো সত্যিই বেড়ে যাচ্ছে কিনা তা বোঝার জন্য জনগণনা করতে হবে। 2021 সালেই তা হওয়া উচিত ছিল, মোদিজির সরকার এখনো তা করাননি। কুরুক্ষেত্রে যুদ্ধ হয়েছিল, যুদ্ধ শেষ হয়েছিল, যুদ্ধ শেষের পরেই অন্য যুদ্ধের প্রস্তুতি শুরু হয়নি। কিন্তু আজ এক নির্বাচন শেষ, অন্য নির্বাচনের প্রস্তুতি চালু। মানুষ ভোট দেবে, তার ভোট দেওয়াই কাজ, এসব আমরা জানি। এটাও জানি যে দুটো নির্বাচনের মধ্যে প্রধানত দুটো কাজ সমান্তরালভাবে চলতে থাকে, যাকে নির্বাচনী প্রস্তুতি বলা হয়। প্রথমটা হলো জোটে কে কে থাকবে, কে কে থাকলে সমাজের কোন কোন স্তরের ভোট পাওয়া যাবে। না, ভাগাভাগিটা গরিব, মধ্যবিত্ত, বড়লোকের মতো পুরনো ব্যাকরণ নয়। ভাগটা হলো মতুয়া, রাজবংশী, কুর্মী, রাজভর, নিষাদ, পটেল, পাতিদার, লিঙ্গায়েত, ভোক্কালিঙ্গা, পাসি ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এইসব জাতের কয়েকজনকে মন্ত্রিত্ব দাও, তারা তাদের জাতের ভোট এনে জড়ো করবে। নরেন্দ্র মোদী, অমিত শাহ মন্ত্রিসভা সম্প্রসারণ করে এই কাজটা এগিয়ে আছে। এবার দ্বিতীয় কাজ, নির্বাচনের ইস্যু তৈরি করো। না, রুটি কাপড়া মাকানের ইস্যু নয়, নতুন ইস্যু চাই। নতুন এমন ইস্যু যা মানুষকে আবেগে ভাসিয়ে নিয়ে যাবে। কল্পিত শত্রু চাই, যাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য মানুষকে মাঠে নামানো হবে। সে লড়াইয়ে তাদের পেট ভরবে না,
তাদের পরনে বস্ত্র জুটবে না, সেসব ইস্যুর সঙ্গে শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান সম্পর্ক নেই। বায়বীয় এমন সব ইস্যু যা মানুষকে ভাসিয়ে নিয়ে যাবে, তাকেই রাজনীতি বলে। আরএসএস বিজেপির রাজনীতি, যে রাজনীতিতে বিরোধীরা খড়কুটোর মতো উড়ে যাবে, যে রাজনীতিকে সামাল দিতে বেসামাল হবে বিরোধীরা, হ্যাঁ, সেই সব অস্ত্র বের হচ্ছে বিজেপির দফতর থেকে। 2014-তে মোদিজির নির্বাচনের ইস্যু কি ছিল? কালো টাকা, সুইস ব্যাংকে রাখা টাকা, পেট্রোল ডিজেলের হুহু করে বাড়তে থাকা দাম, ধর্ষণ, নারীদের ওপর অত্যাচার। প্রতিটা জনসভায় মোদিজি প্রশ্ন করেছেন, पेट्रोल का दाम घटना चाहिए या नहीं, काला धन वापस आना चाहिए या नहीं। জেতার পরে এসব নিয়ে কথা বলতে শুনেছেন? বিজেপি ছেড়েই দিন, মোদি শাহকে একবারের জন্য না, কারণ ওগুলো ছিল নির্বাচনে জেতার অস্ত্র। অস্ত্র প্রয়োগ হয়েছে, মানুষ ভোট দিয়েছে, চুকে গেছে। এলো 2019, कांग्रेस देश को खोखला बना के छोड़ा। कांग्रेसेर पारिवारिक शासन, पप्पू और इताली के हाथ में देश का शासन जाएगा क्या, घर में घुसकर मारेंगे, सर्जिकल स्ट्राइक, देश प्रेमेर बानी प्रतिटा जनसभाय। যেন বিরোধীরা সবাই দেশদ্রোহী। আবার জিতে এলেন আরো বেশি সমর্থন নিয়ে। এবার আবার নির্বাচন, জাতের ভোট, আদিবাসী ভোটের ঘুঁটি সাজানো হয়ে গেছে। এবার নতুন অস্ত্র চাই, নতুন অস্ত্রে শান দেওয়া শুরু হয়ে গেছে। অসমে জনসংখ্যা বিল আনা হয়েছে, উত্তরপ্রদেশে আনার তোড়জোড় শুরু হয়েছে। ইতিমধ্যে উত্তরপ্রদেশের ল কমিশন এই বিলের এক খসড়াও বানিয়ে ফেলেছে। গদি মিডিয়া এক ধাপে গিয়ে সেটাকেই উত্তরপ্রদেশ সরকারের বিল বলে চালানো শুরু করেছে। ইউনিয়ন সরকারও নাকি এরকম একটা বিল আনবে, এরকম কথা হাওয়ায় ভাসিয়ে দেওয়া হয়েছে। নিজের দলের নেতাই যাকে জোকার মনে করে সেই দিলীপ ঘোষ দাবি করেছেন উত্তরপ্রদেশের মতো বাংলাতেও জনসংখ্যা বিল আনা হোক। উনি রাজ্য ল কমিশন আর সরকারের ফারাকটা বুঝবেন না, এটা স্বাভাবিক, কিন্তু দাবি করেছেন বাংলায় জনসংখ্যা বিল চাই। এটা বিজেপির সামনের নির্বাচনের এক নতুন অস্ত্র হতে চলেছে। সেই নয়া হাতিয়ার নিয়ে কথা ভাসিয়ে দিলেন মোহন ভাগবত। জানালেন, হিন্দু খতরে মে হ্যায়, মুসলমানদের জনসংখ্যা বাড়ছে, হিন্দুরা বিলুপ্ত হয়ে যাবে, অতএব তৈরি হও। জনসংখ্যার বৃদ্ধি কি দিয়ে মাপা যায়? ফার্টিলিটি রেট দিয়ে। একজন নারীর সারা জীবনে কটা সন্তান হচ্ছে তার পরিসংখ্যান দিয়ে। তো উত্তরপ্রদেশের ফার্টিলিটি রেট কত? 3.1। মানে উত্তরপ্রদেশের 3 জন মহিলা প্রায় 9টি সন্তানের জন্ম দেয়। আর বাংলায়, আমাদের রাজ্যে ফার্টিলিটি রেট 1.6, মানে উত্তরপ্রদেশের অর্ধেকেরও কম। এটা সরসংচালকের জানা নেই, যেমন জানা নেই সারা দেশের গড় ফার্টিলিটি রেট 2.2। অর্থাৎ আমাদের বাংলা সারা দেশের চেয়ে অনেক অনেক ভালো জায়গায় আছে। এবং তথ্য বলছে এ রাজ্যে ফার্টিলিটি রেট যেভাবে কমছে তাতে আগামী 10 থেকে 15 বছরে এই ফার্টিলিটি রেট 1.1-এ পৌঁছে যাবে। ওদিকে উত্তরপ্রদেশের ওই ল কমিশনের খসড়াতে কি আছে? অসমের বিল উত্তরপ্রদেশের ল কমিশনের খসড়াতে বলা হয়েছে মোদ্দা দুটো কথা। এক, দুটোর বেশি সন্তান হলে সরকারি চাকরি পাওয়া যাবে না। এমন নয় যে যাদের দুটোর বেশি বাচ্চা আছে তাদের ওপর এই আইন লাগু হবে। আইন হবার এক লেজিটিমেট যুক্তিযুক্ত সময়ের পরেই তা লাগু হবে এবং তাদেরকে স্থানীয় নির্বাচনে, মানে পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন ইত্যাদি নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না। তো প্রথমেই একটা কথা ভাবুন সুধী দর্শক, কতজন সরকারি চাকরি পায়, কতজন নির্বাচনে দাঁড়ায়? এই আইনের খেলাপকারীদের কিছু কিছু ভর্তুকিও না দেবার কথা আছে, তো তার সংখ্যাই বা কত? আসলে এই আইনের কথা, আইন আনার কথা এক নির্বাচনী অস্ত্র, যার প্রথম ভাগ আগেই ছোঁড়া হয়ে গেছে। কিন্তু সরসংচালক বলছেন 3টে করে সন্তানের জন্ম দিতে হবে। ওদিকে যোগী হেমন্ত বিশ্ব শর্মাদের বক্তব্য, মুসলমানদের জন্য আমাদের জনসংখ্যা বেড়ে যাচ্ছে, ওদের জন্যই আসলে দেশের এই অর্থনৈতিক দুরাবস্থা। অতএব সেটা আটকাতে জনসংখ্যা বিল আনতে হবে। বিজেপি শাসিত রাজ্যে আনা হচ্ছে, অবিজেপি শাসিত রাজ্যে আনা হচ্ছে না। ওরা মুসলমানদের জনসংখ্যার এই বৃদ্ধির কারণ। অতএব সুখী সমৃদ্ধ ভারতবর্ষের বিজেপিকে ভোট দিন। নির্বাচন এলে এটাই প্রচার। সত্যিটা কি? উত্তরপ্রদেশে মুসলমান জনসংখ্যা 13 থেকে 14%, বাকি হিন্দু। ওখানে
ফার্টিলিটি রেট 2.7, আর বাংলায় মুসলমান জনসংখ্যা 33% বেশি, ফার্টিলিটি রেট 1.6। ভারতবর্ষে বিহার, মধ্যপ্রদেশ, হরিয়ানা, রাজস্থান, অন্ধ্রপ্রদেশ ইত্যাদি বহু রাজ্যের থেকে কম, এমনকি কেরালার থেকেও কম। দেশের সবচেয়ে বেশি ফার্টিলিটি রেট কোথায়? পুরো হিসেবটা পাচ্ছি 2016 সালে। উত্তরপ্রদেশ 3.1, বিহার 3.3, মধ্যপ্রদেশ 2.8, ঝাড়খণ্ড 2.6, গুজরাট 2.2, আসাম 2.3 আর বাংলা 1.6। অর্থাৎ হিন্দি গো বলয় আমাদের দেশের জনসংখ্যা বিস্ফোরণের জন্য দায়ী। এবং সেই সব রাজ্য যেখানে মুসলমান জনসংখ্যা অপেক্ষাকৃত বেশি, সেই রাজ্যগুলোতে ফার্টিলিটি রেট কম, যেমন পশ্চিমবঙ্গ, এমনকি অধুনা বিজেপি শাসিত অসমেও অপেক্ষাকৃত কম। ফিরছি আরও একটা বিরতি নিয়ে, সঙ্গে থাকুন। আমাদের দেশের জনসংখ্যা নিয়ে এই চিলচিৎকার আগেও হয়েছে। জরুরি অবস্থার সময় নাসবন্দি অভিযান চলেছিল, ফলাফল কি? ল্যান্ডসেটের তথ্য বলছে 1975 থেকে 80-তে ফার্টিলিটি রেট ছিল 4.97, আর 1980 থেকে 85-তে সেই হার কমে দাঁড়ায় 4.68। অর্থাৎ সেরকম কোনো উল্লেখযোগ্য পরিবর্তন নেই। অথচ 1995 থেকে 2000 ফার্টিলিটি রেট ছিল 3.48, 2010 থেকে 2015-তে তা কমে দাঁড়ালো 2.4। কেন? এই সময়ের মধ্যে তো কোনো জনসংখ্যার আইন আনা হয়নি। তাহলে আসলে খেয়াল করুন, এই সময়ের মধ্যে দেশের অর্থনীতি অনেকটা ভালো হয়েছিল, জিডিপি বেড়েছিল, গড় আয় বেড়েছিল, মানুষের হাতে কিছু টাকা এসেছিল, বাচ্চাদের স্কুলে পাঠানোর জন্য মিড ডে মিল দেবার ফলে বাচ্চারা স্কুলে যাচ্ছিল, 100 দিনের কাজের টাকা পাচ্ছিল গরিব মানুষেরা। অর্থনীতির উন্নয়ন জনসংখ্যা হ্রাসের প্রথম শর্ত। মানুষের জীবনযাত্রার মানের উন্নতি হলেই তারা সন্তানকে আরো বেশি সুযোগ দিতে চায়, স্কুলে পাঠাতে চায়, ভালো করে মানুষ করতে চায়। তারা নিজেরাই চায় কম সন্তান হোক। উন্নত দেশের জনসংখ্যা কম বা কমেছে এই কারণেই, এতটাই কমেছে যে তাদের সরকার এখন বলছে 3টে সন্তান হলে কিছু বেশি সুযোগ সুবিধে দেওয়া হবে। চীনেও একই অবস্থা। তাদের জনবিস্ফোরণ থামাতে তাদের সরকার বলেছিল 1টার বেশি সন্তান নয়, এবং অনিচ্ছা সত্ত্বেও চীনের মানুষজন সন্তানের সংখ্যা কমিয়েছিল। কিছুদিন আগে চীনের সরকার বলেছিল 2টো সন্তান হতেই পারে, এখন বলছে 3টে সন্তান হোক, কিন্তু মানুষ রাজি নয়। আসলে ফার্টিলিটি রেট কমে অর্থনৈতিক সমৃদ্ধির কারণে। সারা দেশে আয় কমবে, বেকারত্ব বাড়বে, জীবনযাপনের মান কমবে, আর জনসংখ্যা আইন করে সামলানো যাবে এমন তথ্য হাস্যকর এবং মিথ্যে। কিন্তু আরএসএস, বিজেপি, মোহন ভাগবত, নরেন্দ্র মোদী ঠিক এটাকেই অস্ত্র করতে চান। ইশারা অন্যদিকে। মুসলমানদের জনসংখ্যা বাড়ছে। উত্তরপ্রদেশের ফার্টিলিটি রেট আর পাকিস্তানের ফার্টিলিটি রেট প্রায় এক। কেন? আগেই বলেছি, সারা পৃথিবীতে গরিব পিছিয়ে পড়া দেশের ফার্টিলিটি রেট বেশি, জনসংখ্যা বিস্ফোরণ সেখানে বেশি। কেন? আগেই বলেছি। আমাদের দেশে হিন্দু এবং মুসলমানদের ফার্টিলিটি রেট বেশি, খ্রিস্টান, বৌদ্ধ, জৈনদের অনেক কম। হিন্দুদের ফার্টিলিটির হার কমছে, কিন্তু তার চেয়ে অনেক দ্রুত কমছে মুসলমান জনসংখ্যার বৃদ্ধির হার। এটা ওনারা জানেন, কিন্তু চেপে যাচ্ছেন। তাদের মানে সরকারের তথ্য বলছে সাধারণভাবে দক্ষিণের রাজ্যগুলোতে মুসলমান জনসংখ্যার ফার্টিলিটি রেট উত্তর ভারতের হিন্দু জনসংখ্যার ফার্টিলিটি রেটের চেয়ে অনেক কম। 2000 সাল থেকে মুসলমান জনসংখ্যার বৃদ্ধির হার কমছে 5%, তুলনায় হিন্দু জনসংখ্যার বৃদ্ধির হার কমছে 1.5%। এই বাংলায় ফার্টিলিটি রেট দুই জনসমুদায়ের প্রায় সমান। আমাদের প্রাক্তন মুখ্য নির্বাচনী অফিসার এসওয়াই কুরেশি এই নিয়ে দীর্ঘ গবেষণা করেছেন। সেই তথ্য অনুযায়ী যদি একই অবস্থা চলতে থাকে তাহলেও 2101 সালে দেশের জনসংখ্যা দাঁড়াবে 170 কোটিতে, যার মধ্যে হিন্দু জনসংখ্যা হবে 127 কোটি, মুসলমান জনসংখ্যা হবে 32 কোটি। সেই বছরে তার হিসেব অনুযায়ী ফার্টিলিটি রেট দাঁড়াবে 2.1। হ্যাঁ, দুই ধর্মের মানুষজনের। তারপরে তা আরো কমতে থাকবে, কিন্তু একটা প্রজেকশন। আসলে তার বহু আগেই কমবে ফার্টিলিটি রেট। তার চাবিকাঠি ওই অর্থনৈতিক অগ্রগতির মধ্যেই লুকিয়ে আছে। যদি ফার্টিলিটি রেটের হিসেবেও দেখা যায়, তাহলে আমেরিকার ফার্টিলিটি রেট 1.7, সুইডেন 1.7, বেলজিয়াম 1.6, নেদারল্যান্ড 1.6, ইউকে 1.6, কানাডা 1.5, জার্মানি 1.5, গ্রিস 1.4, ইউনাইটেড আরব এমিরেটস 1.4, ইটালি 1.3। এবং তারা কেউ অবলুপ্তির মুখে নয়। আসলে মূল সমস্যা না সামলাতে পেরে
সেই মূল সমস্যা থেকে মানুষের চোখ ঘোরানোর জন্য তারা জনসংখ্যা বিলের কথা বলছেন, কখনো কমানোর কথা বলছেন, কখনো বেশি সন্তানের জন্ম দিতে হবে বলছেন। তবে একটা উল্লেখযোগ্য বিষয় আছে, তা হলো দেশের জনসংখ্যার উপর নির্ভর করে সাংসদ, বিধায়ক ইত্যাদির সংখ্যা। এইভাবে গোবলায় জনসংখ্যা বাড়লে অবিবেচক রাজ্য এবং রাজ্য সরকারের কাছে থাকবে বেশি সংখ্যক এমএলএ, এমপি, সেটা একটা সমস্যা বটে। তাহলে কি দাঁড়ালো? আরএসএস, বিজেপি, মোহন ভাগবত, নরেন্দ্র মোদী, অমিত শাহ আসলে মানুষকে ভুল বোঝাতে চায়, এক চরম অন্যায় মিথ্যে অস্ত্র নিয়ে মানুষের ভোট পেতে চায়। একথা আজ প্রত্যেককে বুঝতে হবে, বোঝাতে হবে। আজ এখানেই শেষ করছি। শুভরাত্রি।